এখন উপজেলা অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, এগুলি সবই স্থানীয় সরকার নির্বাচন হবে। এখন স্থানীয় সরকার কিন্তু একটা গণতান্ত্রিক সরকারের জন্য আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মানে একটা এলাকার উন্নয়ন কিভাবে হবে, কোন উন্নয়নটা হওয়া প্রয়োজন, এটা এই স্থানীয় সরকারের উপর নির্ভর করে। তারা এটা করবে। যদিও আমাদের এখানে স্থানীয় সরকারকে বিকলাঙ্গ করে রেখে দেওয়া হয়েছে, এটা আগে সরকারগুলো সংসদ সদস্যদেরকে ক্ষমতাশালী করতে স্থানীয় সরকারকে মোটামুটি বিকলাঙ্গ করে রেখেছিল। বিকলাঙ্গ এই অর্থে স্থানীয় সরকারের সমস্ত কাজকর্মই আসলে সংসদ সদস্যদের হাতে দেওয়া হয়েছিল। স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি আমি এটাও মনে করি যে সংসদ সদস্যদের ক্ষমতা এখানে খর্ব করা উচিত। কারণ স্থানীয় সরকার টোটালি স্থানীয় সরকার। স্থানীয় সরকারটা হয় নির্দলীয় পদ্ধতিতে। আওয়ামী লীগ এটাকে দলীয় নির্বাচনে পরিণত করেছিল, কিন্তু এখন এটা নির্দলীয় পদ্ধতিতে হবে। এবার আগামী যে নির্বাচনটা হবে সেটা টোটালি নির্দলীয়, মানে অরাজনৈতিক একটা নির্বাচন হবে। এবং অরাজনৈতিক নির্বাচন হলে পরে অরাজনৈতিক নির্বাচিত প্রতিনিধি যারা হবে তারা একটা রাজনৈতিক মানে আপনার প্রতিনিধির অধীনে কেন থাকবে, এটা একটা বড় প্রশ্ন। সেই বিবেচনায় আমি মনে করি সরকার যখন স্থানীয় সরকার নির্বাচনটা করবেন তখন তারা স্থানীয় সরকারের উপর সংসদ সদস্যদের যে খবরদারিত্ব, মাতব্বরি, এটা যেন কমিয়ে দেন, সেদিকে তারা যেন সচেতন থাকেন, এই একটা প্রস্তাব আমার থাকলো। কিন্তু আমার আসলে আজকের মূল আলোচনার বিষয় কিন্তু এটা না। মূল আলোচনার বিষয় হলো এই স্থানীয় সরকার যেহেতু এটা অরাজনৈতিক নির্বাচন, তো এই নির্বাচনে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, যারা নাকি নির্বাচনের স্বাভাবিক আইন অনুযায়ী নির্বাচনের অযোগ্য নয়, তারা থাকতে পারবে কি পারবে না, এই হলো আমার আজকের মূল আলোচনার বিষয়। এখন গতকালকে বিএনপির রিজভী আহমেদ উনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং নির্বাচন কমিশনে যাওয়ার পর ওনারা এখানে বিএনপির আসলে হিসাব নিকাশি দিতে গিয়েছিলেন, যাদের আয় ব্যয়ের হিসাব, সেটা অন্য হিসাব, অন্য আলোচনা। কিন্তু ওখান থেকে বের হওয়ার পর সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিল যে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন আছেন, বিভিন্ন দলীয় পদে আগে ছিলেন, কিন্তু এখন তো আওয়ামী লীগের মানে আপনার রাজনৈতিক কর্মকাণ্ডই তো স্থগিত আছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই অথবা এমন কোনো ঘটনা তারা ঘটান নাই যে কারণে তাকে প্রচলিত নিয়মে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা যায়। তো এমন লোকজন নির্বাচন করতে পারবে কি পারবে না। এখন এই প্রশ্নটা ওনাকে করার প্রয়োজনটা কেন ছিল? প্রয়োজন ছিল এই কারণে যে দুদিন আগে জামাতের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছিল ইলেকশন কমিশনকে। সেই চিঠিতে তারা বলেছিল যে যেহেতু আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আছে, সরকারি নিষেধাজ্ঞা আছে, অতএব এই দলটির কোনো নেতা কর্মীকে যেন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে না দেওয়া হয়। তারা এরকম একটা প্রস্তাব নির্বাচন কমিশনের কাছে দিয়েছিল। আপনার কাছে মনে হতে পারে যে এই প্রস্তাবটা এটাকে মামার বাড়ি আবদার নাকি? হ্যাঁ, তারা মামার বাড়ি আবদারই করেছিল। তারা আসলে এখন পুরো দেশটাকেই তাদের মামার বাড়ি মনে করেন বলে আমার ধারণা। তা না হলে এই ধরনের আবদার তারা কেন করবেন? দেখেন, এই আবদার নিয়ে আমার আপত্তি জায়গাটা কোথায় সেটা আমি বলি, যে কারণে আমি এটাকে একটা অন্য বিশেষণ মানে মামার বাড়ির আবদার হিসাবে উল্লেখ করলাম। এটা কেন সেটা বলি। ঘটনা হলো এটা হবে একটা অরাজনৈতিক নির্বাচন। এই নির্বাচনে কোনো রাজনৈতিক দল, আমরা যখন এমপি ইলেকশন হয় তখন কিন্তু পলিটিক্যাল পার্টিকে ইলেকশন কমিশনকে পলিটিক্যাল পার্টি একটা চিঠি দেয় তাদের দলীয় প্যাডে, দলের সাধারণ সম্পাদক অথবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি চিঠি দেন। সেই চিঠিতে উনি বলেন যে অমুক লোকটা আমার প্রার্থী, মানে আমার দলের প্রার্থী, তাকে আপনারা আমার দলের প্রার্থী হিসাবে মনোনয়ন দেন এবং আমার দলের জন্য যে নির্ধারিত প্রতীক আছে এই প্রতীকটা আপনারা তাকে বরাদ্দ দেন। এটা হলো রাজনৈতিক নির্বাচন। তার মানে যে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদেরকে ধানের শীষ দেওয়া হয়েছে, জামাতের প্রার্থীকে দাঁড়িপাল্লা দেওয়া হয়েছে, এটা কিন্তু মানে আপনার রাজনৈতিক নির্বাচনের ক্যারেক্টারটা এরকম। কিন্তু এই নির্বাচনে কিন্তু এই দাঁড়িপাল্লা, ধানের শীষ, হ্যাঁ, অথবা আপনার ওই যে এই শাপলা কলি এগুলি কিছুই থাকবে না। কারণ এটা হলো একটা অরাজনৈতিক নির্বাচন। আমাদের নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো আছে এই দলগুলোর জন্য যে সমস্ত
প্রতীক বরাদ্দ দেওয়া আছে তার কোনোটাই এখানে থাকবে না। যদি কোনোটাই এখানে না থাকে তাহলে কে কোন দল করলো এটাও কোনো ইস্যু হতে পারে না। সরকার যেহেতু শুরু থেকে বলছে এটা অরাজনৈতিক নির্বাচন, তো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা করা হয়েছে কীভাবে? আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। তো এটা তো রাজনৈতিক কর্মকাণ্ড না, এটা তো একটা অরাজনৈতিক নির্বাচন। তো এখানে আপনি নিষিদ্ধটা কেন করবেন? কাজেই আমি এটা বলেছি এটা একটা মামার বাড়ির আবদার, কিন্তু এই মামার বাড়ির আবদারকে কিন্তু আপনি এড়িয়ে যাবেন না, কারণ মামার বাড়ির আবদার কিন্তু অনেক সময় গৃহীত হয়ে যায়। কেন হয়ে যায় তার কোনো যুক্তি নাই, হয়েছে কিন্তু অতীতে হয়েছে। আমি তো এই কথাও বলি যে জামাত এই ধরনের প্রস্তাব দেওয়ার লজিকটা পায় কোথায়? লজিক খুব সিম্পল। এই যে আইনজীবীদের যে ইলেকশনগুলো হয়ে গেলো কয়েকদিন আগে, সুপ্রিম কোর্ট বার ইলেকশন হলো, সেখানে কিন্তু কিছু লোককে প্রায় 40 জন প্রার্থীকে বাতিল করে দেওয়া হয়েছিল। কেন বাতিল করে দেওয়া হয়েছিল? বলা হচ্ছিল যে এরা নাকি আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এটা কোন আইনে পড়লো এটা নিয়ে কেউ কোনো আলোচনা করে নাই, সরকারি দলও এটা নিয়ে কোনো কথাবার্তা বলে নাই, জামাত তো মহা খুশি, এনসিপিও কোনো কথাবার্তা বলে নাই। তো এটা যদি হতে পারে, এটা অরাজনৈতিক নির্বাচনে যদি আপনি আওয়ামী লীগ করে অথবা আওয়ামী লীগকে সমর্থন করে অথবা আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ আছে, এই অজুহাতে যদি এইখানে আইনজীবীদেরকে বাতিল করে দেওয়া যায়, তাহলে ইউপিতে যাবে না কেন? স্থানীয় সরকারে যাবে না কেন? এই ধরনের একটা লজিকের উপর ভিত্তি করে আমার ধারণা জামাত এখানে এই ধরনের একটা প্রস্তাব নিয়ে গিয়েছে। এই প্রস্তাবের কথাই বিএনপি রিজভী আহমেদকে জিজ্ঞাসা করা হয়েছিল, সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে তাহলে কি এই স্থানীয় সরকার নির্বাচনেও আওয়ামী লীগ অংশ নেবে না? রিজভী আহমেদ একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন যে এবারের এই স্থানীয় সরকার নির্বাচনটা দলীয় প্রতীকের ভিত্তিতে হচ্ছে না, সেক্ষেত্রে নির্বাচন কে করবে না করবে এটা আদালতের বিষয়, এটা নির্বাচন কমিশনের বিষয়। কি আইন আছে তা দেখে সে অনুযায়ী তারা নির্ধারণ করবেন। অন্য রাজনৈতিক দল কি বললো না বললো সেটা বিষয় নয়। মানে উনি একটু টেকনিক্যালি সরাসরি কোনো উত্তর দেননি, কিন্তু মূল বক্তব্যটা উনি দিয়েছেন যে এটা দলীয় প্রতীকে হচ্ছে না, কাজেই এটা দলের কোনো কিছু বলার নাই এখানে। এটা বলবে কে? ইলেকশন কমিশন বলবে এবং আদালত বলবে। এখানেও আমি একটা জিনিস অবশ্যই একটু আমার কাছে কনফিউজিং মনে হয়েছে, সেটা হলো আদালত কেন বলবে? এখানে আদালতের তো কোনো বিষয় নাই, বলবে হলো নির্বাচন কমিশন। যদি কেউ আদালতের কাছে যায় তখন আদালত বলতে পারে, এর আগ পর্যন্ত তো আদালতে বলার কিছু নাই এখানে। খুব ক্লিয়ার এবং সিম্পল। কিন্তু উনি তবুও একটু রেখেছেন, কারণ উনি হয়তো বুঝতে পারছেন না, নিজে হয়তো নিশ্চিত নয় কি চায় তার দল, এটা তারা হয়তো জানে না। কিন্তু আমাদের মনে আছে কদিন আগে প্রধানমন্ত্রীর আরেকজন উপদেষ্টা মিস্টার ডক্টর জাহিদুর রহমান, তিনিও কিন্তু এই ধরনেরই একটা কথা বলেছিলেন যে স্থানীয় সরকার নির্বাচন যেহেতু অরাজনৈতিক নির্বাচন, কাজে যদি কেউ রাজনৈতিক স্লোগান না দেন, প্রার্থী হতে যেয়ে যদি রাজনৈতিক প্রচারণা না চালান, তাহলে সে যদি আওয়ামী লীগেরও হয় কোনো সমস্যা নাই, সে নির্বাচন করতে পারবে। এই ধরনের একটা কথা উনি বলেছিলেন। সেখান থেকে কিন্তু আমরা সরকারের মোটামুটি একটা ধারণা পেয়ে যাই যে সরকার আসলে কী চাচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি হয়তো বলবেন, আমি যে কথাটা আগেও বলেছিলাম যে জামাত কেন চায় না এবং বিএনপি কেন জামাতের সঙ্গে একমত হয় না, এই আলোচনাটা একটু করেই আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ করব। আলোচনাটা হলো এইখানে জামাত কি চায় আসলে। দেখুন, ভেবে দেখুন, জামাত এবার 69টা আসন কিন্তু পেয়েছে, আর ওদের সঙ্গে মিলিয়ে আরও 7টা, আরও 8টা। তো এই যে জামাতের 69টা আসন, জামাত তার জীবনে কোনোদিন এত আসন পেয়েছিল? পায়নি। জামাতের যে মূল দল, জামাত তো পাকিস্তান থেকে আসছে, পাকিস্তানের মূল দল ওদের, ওখানেও জামাতে ইসলাম পাকিস্তান আছে, পাকিস্তানের যে জামাতে ইসলাম তারা কখনো পেয়েছে না? তারাও পায়নি। তাহলে এবার তারা এত আসন পেল কি কারণে? তো জামাতের জনপ্রিয়তা বেড়েছে, হতে পারে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। নাকি জামাত অন্য কারো ভোট পেয়েছে? ভোট পেলে তারা কার ভোট পেয়েছে? তারা কি আওয়ামী লীগের ভোট পেয়েছে? নাকি তারা প্রতিটা আসনে বিএনপির যে লোকটা বঞ্চিত ছিল, বিএনপির বঞ্চিত প্রার্থী অথবা বিদ্রোহী প্রার্থী হয়নি, প্রার্থী হতে চেয়েছিল কিন্তু প্রার্থী হতে পারেনি, উনি ক্ষুব্ধ হয়ে তাদের যারা অনুসারী আছে তারা কি জামাতকে ভোট দিয়েছে? এই জিনিসটা নিয়ে কিন্তু একটা বিতর্ক আছে। আমি পার্সোনালি মনে করি যে এটা আসলে বিএনপির ওই বিতর্কিত ভোটগুলি
জামাতে গিয়েছে। আওয়ামী লীগের লোক জামাতকে ভোট দিবে, এটা আমার মনে হয় খুব স্বাভাবিক না। দুই একটা জায়গায় ব্যতিক্রম হতে পারে, দুই একটা জায়গায় হয়তো বা প্রার্থীর জনপ্রিয়তার কারণে, প্রার্থীর গ্রহণযোগ্যতার কারণে, হয়তো আঞ্চলিক রাজনীতির প্রভাব প্রতিপত্তির কারণে হয়তো কেউ কেউ আওয়ামী লীগের লোকজন জামাতকে ভোট দিতে পারে, কিন্তু নর্মালি দিয়েছে বলে আমি মনে করি না। কারণ আওয়ামী লীগের সঙ্গে জামাতের কিন্তু একদম মূল যে দ্বন্দ্বটা, সেটা হলো আদর্শিক দ্বন্দ্ব, যে কারণে মনে হয় না তারা দিয়েছে। কিন্তু জামাত তো ভোট পেয়েছে। এই যে বিদ্রোহীরা যে জামাতকে ভোটটা দিল, তারাও কিন্তু জানে যে তাহলে আওয়ামী লীগে যারা ভোট দিয়েছে, কিছু লোক দেয়নি, যারা দিয়েছে ভোট দিতে গিয়েছে তারা ম্যাক্সিমামই বিএনপিকে দিয়েছে। এটা জেনেই হয়তো ওই বিদ্রোহী জামাতের বিএনপির বিদ্রোহী লোকটা, অসন্তুষ্ট লোকটা, তার ভোটগুলি জামাতে গেছে। যদি জানতো যে আওয়ামী লীগের ভোটটা বিএনপিতে যাবে না, তখন কিন্তু বিএনপির ওই লোক যতই ক্ষুব্ধ হোক, সে দলের বাইরে ভোটটা দিত না। যাক, সেটা অন্য ইকুয়েশন। এইখানে যেটা ব্যাপারটা হয়েছে, জামাতের আসলে একটা আতঙ্ক কাজ করে। সেটা তারা মনে করে, আমার ধারণা, এটা নাও হতে পারে, কিন্তু আমি যেভাবে ভাবি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারা মনে করে যদি আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয়, আওয়ামী লীগের ভোটাররা যদি নির্বাচনে ভোট দেয়, তাহলে হয়তো তাদের এত ভোট প্রাপ্তি ঘটবে না। কারণ তখন সব বিএনপি এক হয়ে যাবে, তখন জামাতকে কেবল তার নিজের ভোটটা নিয়ে সন্তুষ্ট থাকতে হতে পারে। সেক্ষেত্রে জামাতকে হয়তো তৃতীয় স্থানে চলে যেতে হতে পারে। এটা কিন্তু একটা মূল কারণ যে জামাত সবসময় চাইবে আগামীতে, অন্ততপক্ষে 2031 সাল পর্যন্ত তো তারা চাইবেই যে 31 সাল পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন আওয়ামী লীগ ক্ষমতায় না আসতে পারে। এখন এটা যদি জামাত চায়, তাহলে বিএনপি কী চায়? আমার কেন যেন মনে হয় এই স্থানীয় সরকার নির্বাচনটা দিয়ে বিএনপি টেস্ট করতে চাইবে যে রাজনীতির মাঠে আওয়ামী লীগ থাকলে, আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে যদি নাও থাকে, যদি আংশিক শক্তি নিয়ে থাকে, তবু যদি আওয়ামী লীগ থাকে এবং যদি জামাত থাকে পাশাপাশি, তাহলে তাদের অবস্থানটা কি দাঁড়ায়, এটা হয়তো তারা এই ইউপি নির্বাচন দিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা করতে চাইবে। ইউপি নির্বাচন কয়েকটা ধাপে হবে নিশ্চয়ই, একসঙ্গে সব নিশ্চয়ই হবে না। প্রথম কয়েকটা ধাপ দেখলে তারা ট্রেনটা বুঝতে পারবে। তারপরে হয়তো তারা সিদ্ধান্ত নেবে যে তাদের উপরে যে রাজনৈতিক নিষেধাজ্ঞা আছে সেটা থাকবে কি থাকবে না। কারণ ভাবুর একটা কথা, নিষেধাজ্ঞাটা কিন্তু আছে একটা নির্বাহী আদেশে, সরকার যে কোনো সময় তুলে নিতে পারে। কিন্তু পাশাপাশি এর ব্যাপারে একটা মামলাও হচ্ছে আইসিটিতে। মামলার ফল কী হবে এটা জানতে আমার ধারণা পুরো 1 বছর চলে যাবে। মানে নির্বাচন কিন্তু অক্টোবরে শুরু হলো, পরবর্তী 1 বছর ধরে কিন্তু বাকি নির্বাচনগুলি হবে। কাজে আমার ধারণা পুরো 1 বছর চলে যাবে। মানে আদালতের মাধ্যমে, আইসিটির মাধ্যমে যে রায়টা আওয়ামী লীগের পক্ষে অথবা বিপক্ষে, সেটা আস্তে আস্তে আমার ধারণা স্থানীয় সরকার নির্বাচন শেষ হয়ে তারপরে আসবে। এইখানে বিএনপির হয়তো মূল রাজনীতিটা তারা দেখতে চাইবে যে আওয়ামী লীগের অবস্থানটা আসলে কি। এই মুহূর্তে আমার যতটুকু মনে হয় যে জামাতে ইসলাম এবং এনসিপি তারা যে সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে রাস্তায় আন্দোলনটাকে নিয়ে আসতে চাইছে, এটাতে বিএনপি খুব একটা স্বস্তি বোধ করছে না। কাজে বিএনপি হয়তো চাইবে যে জামায়াত এবং এনসিপিকে সাইজ করার জন্য বিকল্প শক্তি হিসাবে কন্ট্রোলড ওয়েতে সীমিতভাবে হলেও আওয়ামী লীগকে মাঠ ছেড়ে দেওয়া। যদি সেটা হয় তাহলে কিন্তু আমরা এই স্থানীয় সরকার নির্বাচনের পরে রাজনীতির আরেকটা চেহারা দেখব। কি হবে আমরা জানি না। আবার এমনও হতে পারে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে, কিন্তু আওয়ামী লীগের প্রার্থীদেরকে মাঠে নামতে দেবে না, আইনগতভাবে কিছু বলবে না, কিন্তু দৌড়ের উপর রাখবে, হুটহাট নতুন নতুন মামলা জুড়ে দেবে। তো এই জায়গাটা আসলে কি দাঁড়ায় আমাদের মনে হয় অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু তার আগেও আমরা হয়তো কিছু বুঝতে পারবো। তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে, তাদের আঞ্চলিক রাজনীতিতে যে সমস্যাগুলো সৃষ্টি করেছে, সেই সমস্যার কারণে পাকিস্তান দ্বিতীয় দফায় ভেঙে চুরমার হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আপনারা জানেন যে 1971-এ তারা আমাদের সঙ্গে কি অপকর্ম করেছে। মূলত 71 সনে বাংলাদেশে যে মানবতা বিরোধী অপরাধ তারা করেছে, তাদের দোসর রাজাকার, আল বদর আর শামস এই বাহিনীর মাধ্যমে।
এই কাজ যদি অন্য কোনো রাষ্ট্র করত এবং এই কাজের সঙ্গে যদি আমেরিকার সংযুক্তি না থাকতো, তাহলে পুরো পাকিস্তান রাষ্ট্রের যারা অধিকর্তা, এদের সবারই নুরেমবার্গ ট্রায়ালের মতো আন্তর্জাতিক আদালতে তাদের বিচার হতো। ৩০ লাখ মানুষের আত্মাহুতি বা ৩০ লাখ মানুষকে খুন করা খুব অল্প সময়ের মধ্যে, মাত্র ৯ মাসের মধ্যে ২ লক্ষ মা বোনের ইজ্জত, এত বড় মানবতা বিরোধী অপরাধ এত সংক্ষিপ্ত সময়ে পৃথিবীর কোথাও ঘটেনি। ভিয়েতনামে ঘটেনি, হিটলার এই ঘটনা ঘটাতে পারেনি। এমনকি আপনি যদি সেই প্রাচীন যুগের, আমরা যাদেরকে হালাকু খান বলি, চেঙ্গিস খান বলি, তারাও কোনো যুদ্ধে ৩০ লাখ মানুষকে মেরে ফেলেছে, এইরকম ঘটনা ঘটেনি। বলা হয়ে থাকে হালাকু খান বাগদাদে ১০ লাখ লোকে মেরেছিলেন, আর সারা জীবন বসে সেই চেঙ্গিস খান মেরেছিলেন ১ কোটির মতো মানুষ। হয়ারাস প্রায় ৩ কোটি মানুষ মেরেছিলেন বহু বছর ধরে স্ট্যালিন তার নিজের দেশে। মাও সেতুংও তার নিজের দেশে প্রায় ১ থেকে ১.৫ কোটি লোক মেরে ফেলেছিলেন। কিন্তু ছোট্ট একটা ভূমিতে মাত্র ৯ মাসে নিজেদের ৯০,০০০ সৈন্য, তার সঙ্গে সঙ্গে রাজাকার, আলবদর আর শামস মিলিয়ে যে তাণ্ডব তারা করেছে, এই বিচার পৃথিবীবাসী করতে পারেনি, কিন্তু আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে গেছে। ৭১-এর যে সকল খুনি বাংলাদেশের, পাকিস্তানের, তাদের সবারই জীবন অভিশপ্ত হয়ে পড়েছে। এই পৃথিবীর দুর্ভোগ দুর্দশা ভোগ করে তাদেরকে মরতে হয়েছে। তাদের সন্তান সন্ততিরা পাকিস্তান এবং বাংলাদেশে এখনো পর্যন্ত অভিশপ্ত। ভুট্টো নির্বংশ হয়ে গেছে। ইয়াহিয়া খান, আয়ুব খান, টেক্কা খান থেকে শুরু করে বাংলাদেশে যারা আলবদর, শামস, রাজাকারের গোষ্ঠী পুষ্টি, নাতি পুতি যা কিছু বলেন না কেন, তছনছ হয়ে গেছে খোদার অভিশাপে। একই সঙ্গে এই অহংকারী রাষ্ট্রটি তাদের মন্দ চিন্তার কারণে এখন তারা যে ঐতিহাসিক সংকটে পড়েছে। এই রাষ্ট্রটি এমনিতেই দেউলিয়া। কোনো মতে মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা নিয়ে, সৌদি আরবের টাকা নিয়ে, নিজেদের সৈন্যবাহিনীকে ভাড়া খাটিয়ে এবং নিজেদের দেশকে অস্ত্র এবং মাদক চোরাকারবারের ট্রায়াঙ্গেল বানিয়ে কোনো মতে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে আছে। তারা যে অপরাধ বাংলাদেশের সঙ্গে করছে বা করেছে, একই অপরাধ তারা বেলুচিস্তানে করে চলেছে। একই অপরাধ তারা ওয়াজিরিস্তানে করে চলেছে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে করে চলেছে, আফগান সীমান্তে তারা করে চলেছে। এর ফলে কি হলো, তাদের যে পশ্চিম সীমান্ত, পাঞ্জাব ফ্রন্ট বা ওয়েস্টার্ন ফ্রন্ট, তো পাকিস্তানের ইস্টার্ন ফ্রন্ট আর হলো যাকে বলা হয় ভারতের হলো ওয়েস্টার্ন ফ্রন্ট, এখানে সমতার ভিত্তিতে একটা মাঝে মধ্যে যুদ্ধ উত্তেজনা দেখা দেয়। কিন্তু এই মুহূর্তে সেই বেলুচিস্তান নিয়ে ইরান সীমান্তে এবং আফগান সীমান্তে, বেলুচিস্তানের সঙ্গে এই দুটো রাষ্ট্রের সীমান্ত রয়েছে। এই দুটো সীমান্তে যে দুর্ঘটনা ঘটছে, তাতে করে কয়েক দফা ইরান এবং পাকিস্তান যুদ্ধ হয়ে গেছে, আবার সেটা থেমে গেছে। কয়েক দফা আফগানিস্তান এবং পাকিস্তান যুদ্ধ হয়ে গেছে এবং এখনও সীমান্ত উত্তেজনা চলছে। এরই মধ্যে সেই বেলুচিস্তান নিজেদের স্বাধীনতা ঘোষণা করছে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো যে দীর্ঘদিন ধরে সারা পৃথিবীর মুসলমানরা যে ভারত অধিকৃত কাশ্মীর, জম্মু কাশ্মীর, সেই জম্মু কাশ্মীরের স্বাধীনতা দাবি করে আসছিল। অনেকে বলে আসছিল যে এই জম্মু কাশ্মীরকে পাকিস্তান যে অংশটি দখল করেছে, আজাদ কাশ্মীর, তাদের সঙ্গে একত্র করে দেওয়া হোক। অবাক করা ব্যাপার হলো যে আমরা বাংলাদেশ থেকে কাশ্মীরের স্বাধীনতা দাবি করছি, কিন্তু
ভারতের যে জম্মু কাশ্মীর, তারা কখনো স্বাধীনতা চাচ্ছে না। তারা চাচ্ছে যে নেহরু ডক্ট্রিন অনুযায়ী এটাকে যে একটা বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল কাশ্মীরকে, ঠিক সেই বিশেষ মর্যাদা সম্পন্ন একটি স্টেট ঘোষণা করা হোক। তারা কখনো পাকিস্তানের সাথে যেতে চাচ্ছে না। অন্যদিকে আমরা এখান থেকে যেটা জানতাম যে আজাদ কাশ্মীর বলতে যেটা বোঝায়, অর্থাৎ পাকিস্তানের অধিকৃত কাশ্মীর, সেই কাশ্মীর পৃথিবীর স্বর্গ, তারা না জানি কত ভালো আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা স্বাধীন হতে চাচ্ছে এবং ভারতের সাথে তারা একত্রিত হতে চাচ্ছে, জম্মু কাশ্মীরের সাথে তারা একত্রিত হতে চাচ্ছে এবং লাখ লাখ মানুষ আন্দোলনে নেমে পড়েছে এবং তাদেরকে রীতিমতো যে স্টিম রোলার চালাচ্ছে, অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে পাকিস্তান, এতে করে এই যে আজাদ কাশ্মীর, এরপর বেলুচিস্তান এবং অন্যান্য এই আফগানিস্তানের সাথে তাদের আরেকটা যে প্রদেশ আছে, সেটা স্বাধীনতা ঘোষণা যে কোনো সময় করে ফেলতে পারে। এরই মধ্যে যে সমস্যাটা দেখা দিয়েছে সেটি হলো তারা মার্কিন তাবেদার রূপে দুটো অপকর্ম করেছে। এক নম্বর অপকর্ম করেছে, তারা নির্বিচারে আফগানিস্তানে হামলা চালিয়েছে, কাবুলে হামলা চালিয়েছে। এই কারণে হলো ডোনাল্ড ট্রাম্প কাবুল আবার দখল করতে চাচ্ছে, এ গেল একটা। দুই নম্বরে তারা যে কাজটি করছে সেটা হলো সৌদি আরবের সঙ্গে তাদের একটা কৌশলগত চুক্তি তারা করেছে যে সৌদি আরব যদি আক্রান্ত হয় তাহলে তারা সৌদি আরবের পক্ষে যুদ্ধ করবে। সাম্প্রতিক সময় সৌদি আরবের একটা ঘাঁটি আছে, মার্কিন ঘাঁটি, সেই মার্কিন ঘাঁটিতে ইরান আক্রমণ করেছে। আর সেটার প্রেক্ষিতে পাকিস্তান ঘোষণা করেছে যে যদি ইরান আবার আক্রমণ করে সৌদি আরবকে, তাহলে সৌদি আরবের সঙ্গে তাদের যে চুক্তি, সেই চুক্তি মোতাবেক তাকে এই যুদ্ধে জড়িয়ে পড়তে হবে। এখন ইরানের সঙ্গে যদি যুদ্ধে জড়ায়, ইরান চাচ্ছে যে পাকিস্তান যুদ্ধে জড়াক, রাশিয়া চাচ্ছে পাকিস্তান যুদ্ধে জড়াক, আমেরিকাও চাচ্ছে, ভারতও চাচ্ছে, এমনকি আফগানিস্তানও চাচ্ছে। আর যদি সেই যুদ্ধে জড়ায় তাহলে যেটা হয়, আমেরিকার যারা বন্ধু হয় আসলে তাদের আর কোনো শত্রু দরকার হয় না। এই যুদ্ধে যদি পাকিস্তানের খরচ হয় 100 টাকা, বড় জোর 2 থেকে 3 টাকা দেবে আমেরিকা, 4 থেকে 5 টাকা দেবে সৌদি আরব, এরপরে তারা দেবে না। কিন্তু যুদ্ধ যখন শেষ হবে তখন দেখা গেল যে তাদের এই রাষ্ট্রটি ভেঙে খান খান হয়ে গেছে। এমনকি সিন্ধু, পাঞ্জাব এরাও একত্র থাকতে পারবে না। পাঞ্জাব আলাদা হয়ে যাবে, সিন্ধু আলাদা হয়ে যাবে। তো এইরকম একটি অবস্থার মধ্যে পুরো দেশের যে রাজনীতি, সেই রাজনীতির কোনো নেতৃত্ব নেই। ইমরান খান জেলখানাতে, যারা দেশপ্রেমিক রাজনীতিবিদ আছেন তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। আমেরিকার দালাল এবং সেনাবাহিনীর দালাল যে সমস্ত লোকজন আত্মমর্যাদা বিসর্জন দিয়ে সেই সেনাপ্রধান ওসিম মনিরের জুতা টানতে পারছে, তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় রাখা হয়েছে। এই দুর্বল নেতৃত্ব দিয়ে, এই নতজানুরের নেতৃত্ব দিয়ে এত বড় পরমাণু শক্তিধর একটি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করা যায় না। ইতিমধ্যে যে কোনো একটা ব্যাপারে তাদের আমেরিকার সঙ্গে মতদ্বৈততা তৈরি হয়েছিল। ওই সময় আমেরিকা ঘোষণা করেছিল যে পাকিস্তানের কাছে যে পরমাণু বোমা রয়েছে বা পরমাণু প্রযুক্তি রয়েছে, ওটা তারা ওখানে রাখা নিরাপদ মনে করছে না, তারা সেখান থেকে নিয়ে আসবে। এবং যখন ইরানের সঙ্গে পাকিস্তানের সঙ্গে এরকম একটা যুদ্ধ লেগে যাবে এবং সৌদি আরব যদি এখানে যুক্ত হয়ে যায়, পুরো মুসলিম বিশ্ব তছনছ। এবং সেক্ষেত্রে আমেরিকা যে জিনিসটি চাচ্ছে সেই জিনিসটি বাস্তবায়িত হবে এবং এতে করে আমরা সারা দুনিয়াতে মুসলমান জাতি হিসেবে যতটা না একটু সফলতার মুখ দেখছিলাম বা যতটা আশান্বিত হয়েছিলাম, পুরো জিনিসগুলো মুখ থুবড়ে পড়বে। আর অন্যদিকে বাংলাদেশে পাকিস্তান কেন্দ্রিক, পাকিস্তানকে যে কোনো মূল্যে চাচ্ছে শেখ হাসিনা আরও বহু বছর বেঁচে থাকুক। তার কোনো অপরাধ নেই, তার কোনো অন্যায় নেই এবং তার হাতেই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বরকত দিয়ে রেখেছেন। এই 6 কোটি মানুষের জীবন জীবিকা থেকে শুরু করে আরও অনেক কিছু। তো এরকম একটা জায়গাতে আপনি চিন্তা করেন যে মানুষের যে তাদের যে কল্পনার শক্তি, তাদের যে ইচ্ছার শক্তি, সেটা
যে কোনো সময় সুনামি আকারে এই রাজপথে ভেঙে পড়তে পারে। অন্যদিকে এই ৬ কোটির কাউন্টার আরও ৬ কোটি মানুষ। এই ৬ কোটি মানুষ শেখ হাসিনাকে একটা বিরাট অংশ ভয় পাচ্ছে, আর একটা বিরাট অংশ মাঝামাঝি যে না একেবারে খারাপ ছিল না, এই শুধুমাত্র এই জিনিসগুলো যদি বাদ দিত তাহলে তো বর্তমান যেভাবে চলছে তাদের চেয়ে ভালো চলতো। আরেকটি অংশ বলছে যে না, এই ভদ্র মহিলা কোনো অবস্থাতেই ভালো ছিলেন না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, এই বাংলাদেশের যত রকম অশান্তি সুনির্দশা তার কারণে হয়েছে, এবং আজকের যত কিছু দুর্ভোগ দুর্দশা সরকারের সব শেখ হাসিনার জন্য। কাজেই তাকে মারতে হবে, তাকে ফাঁসিতে চড়াতে হবে, এবং তাকে এই বাংলার মাটিতে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমেই এই রাষ্ট্রের কল্যাণ নিহিত। এদের সংখ্যাও কিন্তু কয়েক কোটি। তো কাজেই যখন এরকম একটা অবস্থা চলে, সেখানে মাঝে মাঝে একটা জায়গায় যদি আপনাকে অবস্থান করতে হয় তাহলে ফ্যান্টাসি ছাড়া আর কোনো উপায় নেই। আপনি এখানে যদি ধরুন শেখ হাসিনার পক্ষে খুব বেশি কথা বলতে যান, তাহলে তারা যারা প্রতিপক্ষ তারা সঙ্গতির কারণে আপনাকে ফাঁসির আসামি বানিয়ে ফেলবে। আর আপনি যদি শেখ হাসিনাকে ফাঁসির আসামি বানিয়ে অন্য যে সকল কট্টরপন্থী এখন যারা নেতা রয়েছেন তাদের মতো কথাবার্তা বললেন, তাহলে আপনাকেও তারা হিট লিস্টে রেখে দেবে। এবং আমাদের দেশে আপনি যদি স্বাধীনতার ইতিহাস পড়েন, সেই চারু মজুমদার থেকে শুরু করে সিরাজ শিকদার থেকে শুরু করে জাসদের রাজনীতি, এমনকি আমাদের মহান মুক্তিযুদ্ধে যে গেরিলা বাহিনী ছিল তারা যে সকল দুর্ধর্ষ কর্মকাণ্ড করেছেন তাদের অনেকে নিজের মুখে স্বীকার করেছেন, অনেকে বই লিখেছেন। যেমন কাজী ফিরোজ রশিদ জাতীয় পার্টির মন্ত্রী ছিলেন, খুব নামকরা মুক্তিযোদ্ধা ছিলেন। তারপরে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, এরপরে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবী, বীর বিক্রম, তারপর বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ বহু সংখ্যক গেরিলা যোদ্ধা, বহু সংখ্যক, এক একের নাম বললে হয়তো 200-300 নাম তো বলা যাবেই, যারা সবাই এক একজনের জীবন্ত কিংবদন্তি। তারা তাদের 9 মাসের গেরিলা যুদ্ধে অপারেশনে তাদের প্রয়োজনে এহেন কর্ম নেই যে তারা করেনি, সব কাজ তারা করতে পেরেছেন। ইট মিনস, এর অর্থ যে যখন দেয়ালে পিঠ ঠেকে যায় মানুষের তখন তারা সব কিছু করতে পারে। এর অর্থ শেখ হাসিনার যারা ভক্ত অনুরাগী রয়েছেন, আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন, তাদেরকে যদি আপনি ধাক্কা মারতে মারতে বঙ্গোপসাগরে ফেলে দেন, দেয়ালে পিঠ ঠেকিয়ে দেন, তাহলে তারাও ঠিক 71 সনে যে কাজগুলো করেছে, তারা 76-77 সনে যে কাজগুলো করেছে, 83-84 সনে যে কাজগুলো করেছে, ঠিক সেম কাজ, অথবা ধরুন 2004-05 সনে তারা যে কাজগুলো করেছে, ঠিক সেম কাজ তারা যদি আবার এই সময়টাতে শুরু করে, আমরা এই সমাজে কেউ বসবাস করতে পারবো না। এই জন্য হয় কি যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যতটা সম্ভব খোলামেলা হালকা আলাপ আলোচনা করলে অনেক সিরিয়াস বিষয় সেগুলো খুব স্বাভাবিক হয়ে যায়। এখন ধরুন শেখ হাসিনার আগমন নিয়ে আমরা সবাই, তার পক্ষের যারা লোকজন যারা আছেন তাদের কথা শুনে আমরা সবাই মানে কারণে অকারণে আতঙ্কিত হচ্ছি, আগ্রহ হচ্ছি। তিনি কি প্লেনে আসবেন, না পায়ে হেঁটে আসবেন, তিনি কি ত্রিপুরা দিয়ে আসবেন, আগরতলা ত্রিপুরা দিয়ে আসবেন, নাকি সেই আমাদের লালমনিরহাট, বাংলাবান্ধা, রংপুরের ওই সীমান্ত দিয়ে আসবেন, তিনি কি মুর্শিদাবাদ এই এলাকা হয়ে মুজিবনগর যে এলাকা আছে যেখানে বৈদ্যনাথ তলাতে স্বাধীন বাংলাদেশের মন্ত্রী পরিষদের প্রথম যে গার্ড অফ অনার হয়েছিল, মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, তো সেখানে সেই বৈদ্যনাথ তলায় কি তিনি আসবেন, নাকি সিলেটের যে জৈন্তা পাহাড়ের
কাছে যে একটা সীমান্ত রয়েছে সেখানে আসবেন। তিনি কি মণিপুর হয়ে বাংলাদেশে ঢুকবেন, নাকি যশোরের বেনাপোল হয়ে ঢুকবেন, নাকি প্লেনে করে সরাসরি ঢাকা এয়ারপোর্ট আসতে পারেন, সিলেট চিন্তা করবেন যে বাংলাদেশে তিনি আসবেন? তো প্রতিবারই তো যেটা হয়, সিলেটে তিনি যে কোনো শুভ কাজ করার আগে হযরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহের মাজার জিয়ারত করেন। কাজেই তিনি দিল্লি থেকে সরাসরি সিলেট এয়ারপোর্টে আসলেন এবং সেখান থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করে বাই রোডে তার লোকজন সহকারে ঢাকা চলে আসলেন। আবার উল্টো হতে পারে, তিনি বললেন যে না, প্রতিবার তো হযরত শাহজালাল রহমতুল্লাহ আল্লাহের মাজার জিয়ারত করি, এবার হযরত শাহ আমানতের মাজার জিয়ারত করব, সেখান থেকে আসব এবং সেখান থেকে চিটাগং হয়ে বাই রোড এখানে আসবে। এর কারণ হলো চিটাগং সবসময়ই আওয়ামী লীগের জন্য একটা টার্নিং পয়েন্ট এবং আওয়ামী লীগের অনেক কিছুর অভ্যুদয় হয়েছে চিটাগং থেকে বা চট্টগ্রাম থেকে। কাজে সেই চট্টগ্রামের লালদিঘির ময়দান থেকেই তিনি সেই তার আগমন শুরু করবেন। এ সকল কথাবার্তা যখন আলোচনা আমরা করি, প্রতিপক্ষের মনে ভীষণ রকম যাকে বলা হয় রাগ তৈরি হয়, ক্রোধ তৈরি হয়, ক্ষোভ তৈরি হয়, আতঙ্ক তৈরি হয়, বিরক্তি তৈরি হয় এবং তারা মনে হয় যে যদি পেতাম তাকে এখনই 1 মিনিটের মধ্যে ফাঁসিতে চড়িয়ে ফেলতাম। অন্যদিকে যারা প্রতিপক্ষ রয়েছেন, শেখ হাসিনাকে যারা শাস্তি দিতে চান, তারা চিন্তা করেন যে না, সে যেভাবেই আসুক না কেন বা তাকে যেভাবে আনা হোক না কেন, তাকে খুব সহজে মারা হবে না, তাকে গুটিয়ে গুটিয়ে মারা হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, তাকে যে ফাঁসির রশিতে টানানো হবে এটা কোনো যেন তেন ফাঁসি হবে না। বিশেষ 3 রং, লাল, নীল, সবুজ, এই লাল, নীল, সবুজ 3টি বিশেষ যে রং, এই রঙের যে পৃথিবীর সবচেয়ে শক্ত যে দড়ি আছে, এই রঙের দড়ি বিদেশ থেকে ইম্পোর্ট করে আলাদাভাবে এই ফাঁসি রশি বানিয়ে আনা হবে এবং সেই যে ফাঁসির রশি, সেই ফাঁসির রশিতে টানিয়ে তাকে ওই একবারই মানে ওই রশিটি ব্যবহৃত হবে। আমাদের যারা জল্লাদখানা আছে, আমি জানি না, এখানে হয়তো প্রত্যেকটা জল্লাদখানায় যে ফাঁসির রশি, এগুলো নতুন থাকে না, এগুলো পুরনো থাকে। ওইটা টানার আগে পরীক্ষা করা হয় যে সেগুলো ঠিকমতো আছে কিনা এবং এগুলোর বিশেষ আকার তৈরি করা হয়। তো যারা শেখ হাসিনা বিরোধী তাদের বক্তব্য হলো যে না, এরকম অর্ডিনারি ফাঁসি রশি দিয়ে তাকে টানালে চলবে না, যেহেতু সে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত এবং নামকরা, মানে যাকে বলা হয় স্বৈরাচার, এরকম স্বৈরাচার বাংলাদেশে আর হয়নি। কাজেই তার জন্য আলাদা স্পেশাল অর্ডার দিয়ে রশি বানিয়ে আনতে হবে এবং সেই রশি কোথা থেকে আনবে, মানে এটা মানে ছক্কা ফক্কা দিয়ে, যেমন চীন থেকে আনা যাবে না, তারপরে আমেরিকা থেকে আনা যাবে না, এই রশি আনতে হবে পাকিস্তান থেকে, তুরস্ক থেকে, স্পেশাল অর্ডার দিয়ে সেই ফাঁসি আনাতে হবে। বিকজ এই দুটো রাষ্ট্র এখন যে কোনো কারণে বাংলাদেশের বন্ধু হয়ে গেছে এবং এখন যারা ক্ষমতায় আছেন তাদের অনেকের সঙ্গে এই দুটো রাষ্ট্রের ভালো সম্পর্ক। ফলে তারা যদি কোনো রশি দেয়, সেই রশিতে যদি কাউকে আটকানো হয় তাহলে তার আর রক্ষা নেই। কাজেই পাকিস্তান থেকে ফাঁসির রশি আনতে হবে স্পেশাল অর্ডার দিয়ে, এই 3টি রং দিয়ে। সেকেন্ড থিং হলো যে অর্ডিনারি জল্লাদ দিয়ে হবে না। আমাদের দেশের যারা বিভিন্ন সময় জল্লাদ, তাদেরকে যারা ফাঁসির আসামি বা দাগি আসামি, যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত, এদেরকে ধীরে ধীরে ট্রেন আপ করে তাদেরকে জল্লাদ হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং এই যে সবচেয়ে বড় একটা জল্লাদ, তাকে সম্প্রতি ছাড়া হয়েছে, তার নানা রকম লোমহর্ষ কাহিনী আমরা শুনেছি। তো সেক্ষেত্রে এরকম অর্ডিনারি যাকে বলা হয় যারা জল্লাদ রয়েছেন, এরকম তো হবে না। শেখ হাসিনার জন্য আলাদা মহিলা জল্লাদ লাগবে এবং সেই মহিলা জল্লাদ আগের থেকে ট্রেন আপ করতে হবে এবং যেদিন এই মহিলা জল্লাদ দিয়ে 3 রঙের রশি দিয়ে শেখ হাসিনাকে টানানো হবে, তখন বুঝবে নরেন্দ্র মোদী যে এই যে বাংলাদেশে যে নতুন একটা শ্রেণী তৈরি হয়েছে, ভারত বিরোধী একটা শক্তি,
তাদের কত শক্তি, তাদের কত ক্ষমতা, তাদের কত যাকে বলা হয় সাহস। এর কারণ হলো যে তারা শেখ হাসিনাকে মনে করছে দিল্লির প্রতিভু। তারা শেখ হাসিনাকে টানানো মানে দিল্লির কুতুব মিনারকে ফাঁসিতে লটকানো। তারা শেখ হাসিনাকে ফাঁসিতে লটকানো মানেই তারা মনে করছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে দুইটাকে একত্রে ফাঁসি দেওয়া, এই কাজটি করা। ফলে সেই কাজটি সেলিব্রেট করার জন্য যারা শেখ হাসিনার প্রতিপক্ষ, তারা সকাল বিকেল যদি খুব নীরবে নিভৃতে নাকে নস্যি দিয়ে এই চিন্তা করতে পারে, তাহলে ধরে নেবেন যে শেখ হাসিনার পতন হবে। আর যদি এই ধরনের চিন্তা মাথায় আসা তো দূরের কথা, উল্টে ফেলে আপা আসবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে কারো হাঁটু কাঁপুনি শুরু হয়ে যায়, কারো অন্তর্বাস ঘেমে যায়, কারো মাথার চুল, কারো অর্ধেক টাক পড়া আছে। দেখা গেল যে এই কথা স্মরণ হওয়ার সাথে সাথেই ওই ধরনের কোনো খবর শেখ হাসিনা আসতেছে, 10-12টা চুল পড়ে গেল। যাদের মাথায় একেবারে পুরো টাক, তাদের মুখের মধ্যে দেখা গেল যে চান্দির মধ্যে হঠাৎ করে একটা দাগ পড়ে গেল। তো এরকম যখন একটা অবস্থা হয়, তখন আপনি দেখবেন যে শেখ হাসিনার যারা পক্ষের যারা লোক আছেন তাদেরই বিজয় হবে। মূলত যে কোনো একটা ঘটনা ঘটে পাবলিক পারসেপশনের উপরে, পাবলিক ঘটনাটিকে কিভাবে নেয়, কিভাবে বিশ্বাস করে, এবং সেই বিশ্বাস অনুযায়ী তার মনোবল কোন পর্যায়ে আছে। যদি শেখ হাসিনার ফাঁসির দাবিদার যারা লোকজন রয়েছেন তাদের চিন্তা চেতনা কর্ম ঐক্যবদ্ধ থাকে এবং তারা সুদৃঢ় হয়, সেক্ষেত্রে শেখ হাসিনা যত শক্তিশালী রাষ্ট্রের আশ্রয় থাকুন না কেন, এই পৃথিবী তার জন্য নিরাপদ নয়। আবার অন্যদিকে শেখ হাসিনার যারা কর্মী সমর্থক রয়েছেন, তারা যদি তাদের নেত্রীর দেশে ফিরে আসার ব্যাপারে সুদৃঢ় থাকেন, আর শেখ হাসিনার দেশে ফিরে আসার খবরে যদি কারো পিলে চমকে যায়, তারপর তাকে জেলে নেন, ফাঁসি দেন, সেটা অন্য ব্যাপার। কিন্তু এই আশায় তো আমি কোনো বাধা দেখি না। তবে আমি দীর্ঘদিন ভারতে চাকরি করেছি, আমি একটি কথা বলতে চাই, যেটি কথা কেউ বলেনি, আমার মনে হয় এরকম কথা। ভারত সরকার যদি চায়ও যে তাকে ফেরত পাঠানো হবে ওনার অনিচ্ছার বিরুদ্ধে, যদি উনি নিজের ইচ্ছেতে আসতে চান, উনি তো বলেছেন যে আমার এই ফেরার সিদ্ধান্ত আমার একান্ত নিজস্ব। ভারত সরকার যদি ওনাকে পাঠাতে চায়, ভারতের জনগণ, পলিটিক্যাল পার্টি এটা নাও হতে দিতে পারে। তারা ভারত সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে অ্যাপিল করতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিক রহমান পূর্ণিয়া, আপনাদের স্বাগত জানাচ্ছি পূর্ণিয়া ভিউ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আমাদের নিয়মিত সমসাময়িক বিষয় নিয়ে আলাপচারিতার অনুষ্ঠান খোঁজ খবরে। আমি আজকের অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন পর্দায় আমাদের একজন সম্মানিত নতুন আলোচক, যিনি প্রথমবারের মতো আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। দেশ বরেণ্য মানুষ, দেশের আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন নামকরা কূটনীতিক, যিনি দিল্লিতে এবং জেনেভায় এবং কানাডা, যদি ভুল না করে থাকি, খুব গুরুত্বপূর্ণ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এর বাইরেও বাংলাদেশের বিনিয়োগ নিয়ে তার বিস্তর দায়িত্ব পালন করেছেন। তিনি বেসরকারি খাতেও কাজ করেছেন। সাবেক রাষ্ট্রদূত ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমান, আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। বিশেষ করে ভাই, থ্যাংক ইউ ফর কানেক্টিং মি। থ্যাংক ইউ। বিশেষ করে দিল্লিতে যেহেতু তিনি দীর্ঘ সময় কাজ করেছেন, আমাদের সমসাময়িক বিষয়ের মধ্যে প্রথমেই আমাদেরকে একটু আলোচনায় আনতে হয় ভারত বাংলাদেশ রিলেশন এবং সেখানে শেখ হাসিনা ইস্যু, খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময়ে একদম তলানিতে পৌঁছেছিল এবং শেখ হাসিনা ইস্যুতে জিনিসটা আরো বেশি জটিল হয়েছিল। এখনো বর্তমান সরকারের সময়ে এসেও পুরোপুরি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক 100% স্বাভাবিক হয়ে গেছে, সেটা হয়তো বোধহয় আমরা এখনো বলতে পারছি না। তবে চেষ্টা চলছে, দেশের পক্ষ থেকে চেষ্টা চলছে। ভারতের ভিসা উন্মুক্ত হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষে একজন বিশেষ দূত তিনি গিয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে মিটিং করে এসেছেন। সেই সময় ঘোষণা এসছে শেখ হাসিনা ডিসেম্বরে ফিরতে চান। আমি ডক্টর খলিলুর রহমান আপনার কাছে জানতে চাই এই সার্বিক বিষয়টার তাৎপর্য কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে, কারণ শেখ হাসিনা ফিরলে পরে এখানে ভারতের যেসব, ভারত একটা স্টেক হোল্ডার স্বাভাবিকভাবে,
তো আমাদের সাথে ভারতের সম্পর্কটা এই 2-4 মাসে এই ইস্যুতে কোন দিকে টার্ন করতে পারে, এবং শেখ হাসিনা ফিরে আসার ইস্যু কি শুধু তার একক সিদ্ধান্ত, নাকি এর সাথে আরো ইন্টারন্যাশনাল কোন রিলেশন জড়িত আছে? ডক্টর খলিলুর রহমান, আপনার কাছে একটু জানতে চাই। আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি আই গো স্ট্রেট টু দি পয়েন্ট। এখানে কিন্তু আমি যেটা দেখেছি, শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী নিজে এবং ভারতীয় তরফ থেকে বলা হয়েছে যে এই সিদ্ধান্তটি ওনার নিজের, এখানে বাহ্যিকভাবে ভারতীয়দের কিংবা ভারতীয় সরকারের কোনো সম্পৃক্ততা আছে বলে তারা কিন্তু স্বীকার করেননি। এবং আপনি মনে আছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী একাধিকবার বলেছেন যে উনি আমাদের সম্মানিত রাষ্ট্রীয় অতিথি, উনি কতদিন থাকবেন, কখন যাবেন, এটি পুরোপুরি তার ইচ্ছের উপর। এবং আমার যতদূর আমি দেখেছি যে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন যে উনি ডিসেম্বরের ভিতরে ফিরতে চান, এটি তার একান্তই নিজস্ব সিদ্ধান্ত। তো এখানে আমি অন্য কিছু বলার স্কোপ আছে বলে মনে করি না। আর আপনি যেটি বললেন যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা কদিন আগে অভিজিৎ দোভালের সাথে দেখা করে এসেছেন, এটি কিন্তু আসলে বিমস্টেকের একটা বা নিরাপত্তা কর্মকর্তাদের কিংবা নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদের একটি বৈঠক ছিল। তো এটি কোনো বাইলেটারাল বৈঠক কিন্তু ছিল না। এখন ডেফিনেটলি যেহেতু উনি গিয়েছিলেন, ওনার সাথে আমরা অন্তত হ্যান্ডশেকের ছবি দেখেছি, কোনো মিটিং এর কথা কিন্তু কোনো পক্ষ থেকেই বলা হয়নি। বাট ইট ইজ আন্ডারস্টুড যে এই কথাগুলো উঠতে পারে যে শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা, ফিরলে কি হবে, ভারতীয় সরকারের পজিশন কি, আমাদের সরকারের পজিশন কি, এটা আমরা অনুমান করতে পারি। বাট এটা নিশ্চিতভাবে আমার মনে হয় না যে কোনো সরকার বলেছে যে দেয়ার ওয়াজ এ মিটিং বিটুইন দি টু সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। যদিও আমাদের ওনাকে বলা হয় বোধহয় সিকিউরিটি অ্যাডভাইজার টু দি প্রাইম মিনিস্টার, আর উনি অজিত দোভাল সাহেব তো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। সো এটুকুই আমি বলবো। আর কোনো স্পেসিফিক কোশ্চেন আছে? বাংলাদেশ সম্পর্কে আমি কথা বলতেছি। আমি মনে করি যে বাংলাদেশ ভারত এটি একটি ঐতিহাসিক সম্পর্ক, এবং এই সম্পর্ক কোনো কিছুর উপর নির্ভর করে চলা উচিত না। ঠিক আছে, একটা ইস্যুতে আমরা হয়তো বা অগ্রসর হতে পারছি না কিংবা কোনো অগ্রগতি হচ্ছে না, ওইটা ধরে রেখে বাকি ইস্যুগুলো কেউ ধরে রাখা ঠিক না। কারণ আমরা দুই দেশের উপর যথেষ্ট আমি মনে করি নির্ভরশীল। বাংলাদেশ একটি অতি গুরুত্বপূর্ণ প্রতিবেশী ভারতের জন্য। আমরা অনেক দিক দিয়ে তাদের উপর নির্ভরশীল। আমাদের কমার্স, আমাদের ইকোনমিক্স, আমাদের লোকজন চিকিৎসার জন্য যায়, ট্যুরিজমের জন্য যায়। আবার আপনি জানেন যে আমাদের 4096 কিলোমিটার সীমান্ত, সেই সীমান্তকে শান্ত রাখা ভারতের জন্য একটি অত্যন্ত সেন্সিটিভ ইস্যু। সো এই ইস্যুসগুলো যদি আপনি দেখেন, and then is this coming up this renewal of the Ganges Water Treaty, and that this is also very important issue for Bangladesh. কারণ আপনি যদি এই পানি চুক্তি নবায়ন যদি না হয় সময় মতো ডিসেম্বরের 31 ডিসেম্বরের ভিতরে, এর অনেক ইকোলজিক্যাল, অনেক ইকোনমিক ইমপ্লিকেশনস আছে। এবং আমি মনে করি যে শেখ হাসিনা ইস্যুসটা আছে, সেটি নিয়েও আলোচনা হতে পারে। আমাদের সরকার তো পত্র পাঠিয়েছে যে বন্দি বিনিময় চুক্তির আওতায় ওনাকে দেশে ফিরিয়ে আনতে। ভারতীয়রা বলছে যে তারা এর আইনগত দিক বিবেচনা করে দেখছেন। তো আলোচনা চলতে থাকুক, বাট অ্যাট দি সেম টাইম আমি মনে করি যে বাকি যে বিষয়গুলো আছে এগুলো চলমান থাকা দরকার, এবং দুই দেশের আর্থসামাজিক উন্নয়ন, দুই দেশের স্বার্থেই কোনো ইস্যুকে জিম্মি করে অন্য ইস্যুগুলো আমাদের ধরে রাখা ঠিক না, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি একটু জানতে চাবো আপনার কাছে যে শেখ হাসিনা ইস্যুটা ভারতের বাংলাদেশের প্রতি ইন্টারেস্ট আছে আমেরিকার, বাংলাদেশের প্রতি ইন্টারেস্ট আছে চায়নার, এবং বলা হয়ে থাকে যে শেখ হাসিনার রিজিমটা চেঞ্জ হয়েছে ইউএস এর ফান্ডিং এ, যেটা ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন।
সেই ক্ষেত্রে শেখ হাসিনা যদি ফিরে আসতে চায়, সেখানে চায়না এবং ইউএসএ কি কোনো তারা কোনো স্টেক হোল্ডার না, তাদের কোনো একটা সে থাকতে পারে না? আপনার কি মনে হয়? দেখেন, এগুলো তো সবই হাইপোথেটিক্যাল, যে আমেরিকা রেজিম চেঞ্জ করেছে, অনেকে বলে চায়না ইনভলভ ছিল, অনেকে বলে পাকিস্তান ইনভলভ ছিল। তো এইগুলো নিয়ে তো আমাদের তো ডেফিনেটিভ কোনো উত্তর নাই। যেটা ফ্যাক্ট সেটি হচ্ছে যে শেখ হাসিনা ইজ নো লঙ্গার দি প্রাইম মিনিস্টার। উনি এই মুহূর্তে ভারতে আছেন। এখন উনি আমাদের যে পলিটিক্যাল ন্যারেটিভ যে উনি পালিয়ে গেছেন, এটাও তো আসলে জাস্টিফাই করা খুবই কঠিন। কারণ পালিয়ে তো মানুষ সামরিক বাহিনীর হেলিকপ্টারে যায় না। আর একটা বর্ডার আর একটা দেশে, অন্য একটা দেশে বর্ডার ক্রস করতে হলে সেই দেশের অনুমতি লাগে। বাট ফ্যাক্ট রিমেইনস দ্যাট শি ইজ ইন ইন্ডিয়া অ্যান্ড শি ইজ নো লঙ্গার প্রাইম মিনিস্টার। উই হ্যাভ an elected প্রাইম মিনিস্টার নাও, যেভাবেই হোক, যখনই হোক। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই না যে আমেরিকা এটা করেছে, আমেরিকার কি স্টেক কি হবে যদি ফেরত আসতে চান। আমি একটি কথা বলবো, চাইনিজ আর অলওয়েজ ভেরি keen on their business, their investment, their commerce, their trade. But at the same time, Bangladesh is strategically located. এবং বাংলাদেশকে যদি কেউ বন্ধু হিসেবে পায় এবং বাংলাদেশ যদি তাতে রাজি হয়, সেক্ষেত্রে বাংলাদেশকে ব্যবহার করে বাংলাদেশের ভূখণ্ড অথবা বাংলাদেশের সামুদ্রিক বন্দরকে ব্যবহার করে অনেক বড় বড় দেশ অনেক সুবিধা পেতে পারে। আপনি চায়নার কথাই বললেন, যে অ্যাপার্ট ফ্রম চাইনিজ ইনভেস্টমেন্ট, এবং আপনারা জানেন যে আমাদের পদ্মা সেতু থেকে শুরু করে বড় বড় ইনভেস্টমেন্টে চাইনিজ গভর্নমেন্ট শেখ হাসিনা সরকারের সাথে যুক্ত ছিল। অ্যান্ড ওই 24-এর 5ই আগস্টের পর থেকে I should say Chinese has been working very aggressively to work even with the Indonesian government. I think Indonesia's first visitor ছিল বোধহয় চায়নাতে। না হয়তো না, গিয়েছিলেন উনি মার্চ মাসে 2025-এ। and they're always keen to work with বাংলাদেশ। এখন এই যে ইকোনমিক করিডোরের কথা নতুনভাবে যেটা এসছে, তিস্তা প্রজেক্টে চাইনিজদের ইন্টারেস্ট অনেক আগের থেকেই ছিল, এবং এখন তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন যে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে এই তিস্তা প্রজেক্ট বাস্তবায়ন করা হবে, এবং চাইনিজ রেটে নিয়ে এখন তাদের ফিজিবিলিটি স্টাডি করবে। সো অ্যাপার্ট ফ্রম দ্যাট, যেটা নিয়ে কথা হচ্ছে যে চায়না মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর, এখন এই করিডোর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য দরকার কানেক্টিভিটি। এটি হলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অনেক বাড়বে, অনেক ইনভেস্টমেন্ট হবে, ইকোনমিক জোন হবে। বাট আমি, সবাই জানে এটা, আপনিও শুনেছেন, চাইনিজের জন্য এটি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ আপনি জানেন যে 80% চাইনিজ ট্রেড এখন ট্রানজেক্ট থ্রু মালাক্কা স্ট্রেট, যেটার হলো ওয়ার্ড হলো 1.4 আর 1.5 কিলোমিটার, এবং এক পাশে আছে আমেরিকান 7th ফ্লিট, আর এক পাশে হলো ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের ওখানে একদম ওদের সমন্বিত ঘাঁটি আছে আর কি, যে ওখান থেকে যে কেউ ইন্ডিয়া চাইলে মালাক্কা স্ট্রিটের ওখানে ব্লক করতে পারে। তো চাইনিজ নিড অ্যান অল্টারনেটিভ এন্ট্রি টু দি বে অফ বেঙ্গল। তারা পাকিস্তানের বালুচিস্তানে, আপনি বালুচিস্তান নিয়ে কি কথা বলেন, একটা গাওয়াদর পোর্ট অলরেডি দে হ্যাভ এন্ট্রি টু আরাবিয়ান সি। এখন যদি বাংলাদেশের মাধ্যমে যদি তারা আরেকটি এন্ট্রি পায়, সো in the crisis time that will be very useful for their commercial business survival. সো এটা তো তারা চাবেই। এখন এখানেই আসছে যে যেহেতু আমেরিকা, ভারত চাইলেই যদি কোনো সাউথ চায়না সিতে কিংবা তাইওয়ানে যদি কোনো গন্ডগোল হয়, আমেরিকা এবং তাদের মিত্র দেশগুলো চাইলেই কিন্তু মালাক্কা স্ট্রিট কিন্তু তারা বন্ধ করে দিতে পারে, হরমুজ প্রণালীর মতো। তো
এখন যদি চাইনিজরা যদি আরেকটি পোর্ট যদি বাংলাদেশে পেয়ে যায়, যদিও তাদের বঙ্গোপসাগরে অ্যাক্সেস আছে, ওই চকপি নামে, এটা উচ্চারণ চকপি হয়, মানমারে, ওখান থেকে তারা বঙ্গোপসাগরে যেতে পারে, বাট অ্যান এডিশনাল পোর্ট ইন বাংলাদেশ উইল গিভ দেম হিউজ অ্যাডভান্টেজ। তো এটি তো আসলে আমেরিকানরা চাবে না। ইন্ডিয়ার কতটা চাবে সেটা একটা বিষয়, বাট আমেরিকানরা তো ডেফিনেটলি চাবে না। তো সেই কনটেক্সটে আমি মনে করি যে যে আপনার প্রশ্নটা ছিল যে শেখ হাসিনা যদি ফেরত আসে তাদের কি ভূমিকা থাকবে। আমেরিকা ইজ এ কান্ট্রি, দে অনলি লুক অ্যাট দেয়ার ওন ইন্টারেস্ট। হুএভার সার্ভস দেয়ার ওন পারপাস, দে উইল সাপোর্ট হিম অর হার। এই জন্য বা ডিপ্লোমেসিতে অনেক কিছু হয়, যতটা সামনে হয় পর্দার অন্তরালে তার চেয়ে বেশি হয়। এখন আপনি তো ইউনূস সাহেবের যে অনির্বাচিত সরকার, যে 9 তারিখে বোধ হয় 9 ফেব্রুয়ারি যে চুক্তিটা করে গেছে, সেই চুক্তিটা এখন বাংলাদেশ সরকারের ঘাড়ে এসছে। এখন বিএনপি সরকার, যদিও আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বোথ বিএনপি এন্ড জামাত আর কনসালটেড এই চুক্তির ব্যাপারে, সো দে আর পার্টি টু ইট অ্যান্ড দে আর ওনিং ইট। এখন আপনি যদি মনে করেন যে এরকম একটি চুক্তি যদি সবাই যদি অ্যাকসেপ্ট করে, তো আমেরিকার কোনো প্রবলেম নাই। আমেরিকা ডেফিনেটলি চায় যে জনগণ যাদের পক্ষে বেশি আছে তারাও সেদিকে চায়, প্রোভাইডেড দ্যাট লিডার সার্ভ দেয়ার পারপাস অলসো। কারণ একজন আনপপুলার গভর্নমেন্টকে, আনপপুলার লিডারকে সাপোর্ট দিয়ে আপনি বেশি দিন টিকে রাখতে পারবেন না। তারা চায় যে এমন একটি সরকার যাদের জনসমর্থন আছে, অ্যাট দ্য সেম টাইম দ্যাট গভর্নমেন্ট উইল অলসো সার্ভ দেয়ার ওন পারপাস, I mean American purpose, and they are fine with that. They don't care about any martial law government, any autocratic government, any undemocratic government. What they care is their own interest. জি, আমি আরেকটা ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আমি প্রসঙ্গটা আমাদেরও অনেকেরই আগ্রহ আছে দেশে। ইতিমধ্যে শোনা গেছে যে পাকিস্তানের বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে। বাংলাদেশে একটা, বাংলাদেশ থেকে আমরা যদি নিরপেক্ষ জায়গা থেকে দেখি, আমরা এখন স্বাধীন দেশের ভাঙচুরের বিদ্রোহের দিকে আমাদের সাপোর্ট থাকার কথা না, কিন্তু বাংলাদেশের দুইটা অবস্থান আছে। এক পক্ষ চায় পাকিস্তান ভেঙে যাক, আরেক পক্ষ চায় ভারত ভেঙে যাক। এবার বেলুচিস্তানের স্বাধীনতার ঘোষণাটা এই অঞ্চলের ভূরাজনৈতিক পরিস্থিতিতে কোনো এফেক্ট ফেলবে কিনা, আপনি কি সেরকম মনে করেন? আপনি প্রথমে যেটি বললেন, দ্যাট ইজ এক্স্যাক্টলি দি কেস। বাংলাদেশ পঞ্চশীল নীতিতে বিশ্বাসী, শান্তিপূর্ণ সহাবস্থান, অন্যের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে উন্নয়ন। তো সেই প্রেক্ষাপটে ডেফিনেটলি বালুচিস্তান ইজ পার্ট অফ পাকিস্তান। এবং আমরা আমি প্রথম পলিসিটাই বলিনি যে যেটা টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, সভরেনিটি, রেসপেক্ট ফর টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড সভরেনিটি। সো বাংলাদেশ definitely has that, believes that this is Pakistan's issue, and Bangladesh believes in territorial integrity of any country and sovereignty of any country. So সেই কনটেক্সটে আমি মনে করি যে the issue should be resolved by Pakistan domestically. এখন যদি কোনো কারণে যদি কিছু ঘটে, এখন আপনি যেটা বললেন যে এক পক্ষ চায় পাকিস্তান ভেঙে যাক, এক পক্ষ চায় ভারত ভেঙে যাক, তা আমি মনে করি যে আমাদের এই ভাঙাভাঙিতে আমাদের কি লাভ? আমাদের দরকার আমাদের দেশকে কিভাবে আমরা সংরক্ষিত রাখতে পারি, কিভাবে সবার সাথে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমরা আমাদের দেশের সামাজিক অর্থনৈতিক উন্নয়ন করতে পারি। এটি নিয়ে আমাদের মাথার কোনো কারণ থাকা উচিত না। তবে যদি কোনো কিছু হয় এরকম, definitely it will have huge geopolitical, I think, something of huge geopolitical importance. এখন আপনি যদি চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের কথা যদি ধরেন, সেই করিডোরটা কিন্তু এই বালুচিস্তানের ভিতর দিয়ে
পোর্টে আসছে না। গভর্নর পোর্ট ইজ ইন বালুচিস্তান। চায়না হ্যাজ হিউজ ইন্টারেস্ট। এখন চায়না কি চাইবে যে এরকম একটা অস্থিতিশীল পরিস্থিতি হোক? সেকেন্ডলি, আমেরিকার সাথে পাকিস্তানের যে ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, যেটা আমরা শুনেছি যে আমেরিকান উইল হ্যাভ অ্যাক্সেস অর উইল হ্যাভ কোলাবোরেশন কোঅপারেশন in exploring the minerals, rare earth minerals and other resources in Balochistan, because this is a country 44% of area size of total Pakistan, huge province, and they have huge resources. So America, China, they have huge interest. এখন you never know, many countries, they also try to also negotiate behind this garden with even the rivers. What happened in Rakhine, the Arakan army, who funded them? So এটা ভাবা আসলেই আমরা বাহ্যিকভাবে বলতে পারি যে both Pakistan, sorry, China and USA, they definitely want Balochistan should be stable and they can extract the benefits they like to have from it. In terms of India, I think that is a huge benefit for India if there is something wrong goes in Balochistan. Can you imagine 44% of Pakistani land will be separated? And that will be of huge interest. I don't think that we have any kind of interest, and we should show any kind of interest in the issue of Balochistan. ডক্টর খলিলুর রহমান, আমরা আরেকটা প্রসঙ্গ দিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। সেটা হচ্ছে, আমরা জানি যে আপনি আমাদের ইনভেস্টমেন্ট সেক্টর নিয়ে আপনার যথেষ্ট জ্ঞান এবং অবদান আছে। আমি একটা জিনিস আপনাকে নজর দিতে চাই, ডক্টর ইউনূস সরকারের সময় বাংলাদেশে খুব ঢাকঢোল পিটানো হয়েছে যে বাংলাদেশে ইনভেস্টমেন্টের বন্যা বয়ে যাবে। তারা ইনভেস্টমেন্ট ফেয়ার করেছে, এরপর কি হয়েছে আপনি আমরা সবাই জানি। পৃথিবীর সমস্ত দেশ আমাদের কাছে আসবে, আমরা কারোর কাছে যাব না। শেষ পর্যন্ত কে কোথায় আসলো আর কোথায় গেল। আর এখন এসে আবার ইনভেস্টমেন্ট ল হচ্ছে। ইন টোটাল আমাদের ইনভেস্টমেন্ট সিচুয়েশনটা এখন কি, আমরা যে একটা গ্রাফ করি সেটা তাহলে কোন দিকে যাচ্ছে? ডক্টর খলিলুর রহমান। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি আসলে আমি যখন জাতিসংঘতে পরিচালক পদে ছিলাম, সেখান থেকে যখন ফেরত আসি 2018 সালে, তখন একটি নতুন ডেস্ক সৃষ্টি করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এটার নাম ছিল ট্রেড, ইনভেস্টমেন্ট অ্যান্ড টেকনোলজি, এবং আমাকে এটার দায়িত্ব দেওয়া হয় কারণ আমি একসময় যখন জেনেভাতে পোস্টেড ছিলাম তখন আমি আংটাড, WTO এইগুলো দেখতাম। যাই হোক, তো এই দায়িত্বে থাকাকালীন সময় আমি তখন অতিরিক্ত পররাষ্ট্র সচিব ছিলাম 2018-তে। I had to work very closely with BIDA, BESA, PPP and One Stop Service, এই চারটি অর্গানাইজেশনের সাথে। There are problems. There are problem of coordination among these four bodies. তারপর আমি কানাডাতে গিয়েও এদের সাথে আমার যোগাযোগ ছিল, যখন আমি কানাডিয়ান ইনভেস্টরদের এখানে আনতে চাচ্ছিলাম, এদের সাথে কথা বলতে হতো। সো I had some idea about the functioning of these four bodies and how they work. ইউনূস সাহেবের কথা তো আপনিই বললেন, উনি তো কত কথাই বলেছেন। তারপর দেশকে টুকরো টুকরো করে দিয়ে উনি চলে গেছেন। I think the progress we made over the last 54 years or 53 years, his 18-month rule has demolished everything. Not only this social economic progress. আজকে আমাদের সমাজ মানে বহুদা ভাগে বিভক্ত, আমরা একজন আরেকজনের পিছনে লেগে আছি। এই যে তার যে মবক্রেটিক দুঃশাসন আর অপশাসন, এটা যে আমাদের কোথায় নিয়ে গেছে আমরা বলতে পারবো না। আপনি সবাই জানেন যে উনি তো 2025 একটা সামিট করেছিলেন, ইনভেস্টমেন্ট সামিট। সেখানে 100 থেকে 150 ডেলিগেট এসেছিল বাইরের থেকে, অনেক ঢাকঢোল পিটিয়ে প্রচুর টাকা খরচ কেটে করা হলো। এবং ওই সামিট চলাকালে কিন্তু আমাদের
এই বিদেশি বিনিয়োগকারীদের শোরুমগুলোর লুটপাট হলো। আপনার মনে আছে বোধহয়, আই থিঙ্ক 2025-এর এপ্রিল মে মাসের দিকে বাটার দোকান মনে আছে লুটপাট হচ্ছে। তারা নিজ জি চোখে এটা দেখে গেছে। যে দেশে যে দেশের সরকার এইগুলো কন্ট্রোল করে না, অনেক ক্ষেত্রে এইগুলোকে এনকারেজ করেছে, সেই দেশে কে বিনিয়োগ করতে আসবে? এবং ফলশ্রুতিতে আমরা কি দেখেছি? কোনো বিনিয়োগ আসেনি। এবং আপনি যদি 2025-এর যদি বিনিয়োগ ডেটা দেখেন, আংটানের প্রকাশ করা ডেটা এটা, বাংলাদেশের বিনিয়োগ হলো উগান্ডা এবং ঘানার চেয়ে কম। অ্যান্ড দিস কন্টিনিউড। এই যে এই প্রথম প্রান্তিকে জানুয়ারি টু জুন আমাদের বিনিয়োগ কমেছে 70%। সো এসবের পরিপ্রেক্ষিতে এবং যখন আমাদের বর্তমান সরকার ক্ষমতা আসে, তারা এই ব্যবসা বাণিজ্যকে চাঙ্গা করা হচ্ছে। এবং আপনি জানেন যে লাখ লাখ লোক চাকরি হারিয়েছে, হাজার হাজার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তো সরকার একটা, আপনার মনে আছে বোধহয়, ঘোষণা দিলেন যে 180 দিনের ভিতর যে ব্যবসা বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা হবে। এবং সেই পরিকল্পনার অংশ হিসাবে এই যে 4টি বডির কথা বললাম, বেডা, বেজা, পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এবং ওয়ান স্টপ সার্ভিস, এই 4টিকে একত্রিত করে গত সপ্তাহে একটি বিল সংসদে পাশ হয়েছে, ইনভেস্ট বাংলাদেশ 2026। এখন এই 4টি সংস্থার কাজ একটি সংস্থা করবে। যত ধরনের বিনিয়োগ সংক্রান্ত ইস্যুজ আছে সবগুলো এক ছাদের নিচে ডিল করা হবে। আমি মনে করি দিস ইজ এ গুড স্টেপ। এটা নিয়ে আমি একটা ছোট একটা পডকাস্টের মধ্যে একটা পোস্ট করেছিলাম। এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের কিছু দেশীয় বিনিয়োগকারী যারা বিদেশি বিনিয়োগকারীদের সাথে একসাথে বিনিয়োগ করেছে বাংলাদেশে, তারা আমাকে কয়েকদিন ফোন করেছে, কয়েকদিন মেসেজ করেছে যে আপনি এটা বললেন, তো আপনি জানেন যে অনেক বিদেশি বিনিয়োগকারী দেশ থেকে চলে গেছে ইউনূস সাহেবের সময়, এবং চলে যাওয়ার কিন্তু একটা ইমপ্লিকেশন আছে। তখন চলে যাবে, নতুন কোনো বিনিয়োগ কিন্তু সহজে আসবে না। একটা দেশের, আমি যদি ক্যানাডার কথাই ধরি, যে কানাডা, এখানে গিল্ডার নামে একটা কোম্পানি আছে, অনেক বড় গার্মেন্টস, আমি তাদের কথা বলছি না, অন্য একটা ক্যানাডিয়ান কোম্পানি চলে গেছে। এখন নতুন যদি কেউ বিনিয়োগ করতে আসে, ওরা করে কি, যে এই দেশে ক্যানাডিয়ান বিনিয়োগকারী যারা আছে তাদের সাথে কথা বলে যে তোমাদের কি সুবিধা কি অসুবিধা। কারণ যে লোক চলে গেছে এবং তাদের অভিযোগ, তাদের কথা অনুযায়ী, সেটা হলো যে চাঁদাবাজি থ্রু মব, আইন শৃঙ্খলার অবনতি এবং অদক্ষ ব্যবস্থাপনা। ইউনূস সাহেব তো অনেক ঢাকঢোল পিটিয়ে অনেক কিছু করছে। এই 3টি কারণ দেখে মূলত তারা চলে গেছে। এখন তারা যখন এদের সাথে কথা বলবে, তারা তো একই কথা বলবে, ইট ইজ নট ইজি টু ব্রিং নিউ ইনভেস্টর্স। তবে আমি মনে করি এই চেঞ্জটি ইতিবাচক, ব্যক্তিগতভাবে আমি মনে করি। তবে এর জন্য দরকার একটি দক্ষ, অভিজ্ঞ ব্যবস্থাপনা এবং ব্যবস্থাপক, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতা। এইটা না হলে আপনি নতুন বডি বানান, নতুন আইন বানান, যাই করেন, ইট ইজ নট ইজি টু ব্রিং নিউ ইনভেস্টমেন্ট। এবং আমি আরেকটি কথা এই কন্টেক্সটে বলবো, যদি আপনি রাজনৈতিক স্থিতিশীলতা আনতে চান, আপনার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন হলো আপনার ইনক্লুসিভ পলিটিক্স, অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। এটা যদি আপনি ইস্যু না করেন, কখনোই এদেশে রাজনৈতিক স্থিতিশীলতা আপনি আনতে পারবেন না এবং বিনিয়োগও আসবে না। আমরা মুখে যত বড় বড় কথাই বলি, দিস ইজ দি প্র্যাকটিক্যাল সিনারিও। আই স্টপ হিয়ার। যদি আপনি রিলেটেড আর কোনো কোশ্চেন থাকে।